সংবিধান পকেটে রাখবার কোনো জিনিস নয়, সংবিধান ভারত আত্মা। উনিশের লোকসভা ভোটে হারের পর কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল গান্ধী। যেন হতাশা অসহায়তা থেকে রাহুল খুলে রেখেছিলেন সেনাপতির বর্মটা, তবে হাত থেকে নামাননি তরোয়ালটা। তখন থেকেই বলছিলেন বিজেপি আরএসএস এর হাত থেকে বাঁচাতে হবে সংবিধানকে। 24-এর ভোটেও হার হয়েছে কংগ্রেসের, তবে আসন বেড়েছে, ছুঁয়েছে 100। তবে দেশের 13টি রাজ্যে কংগ্রেস এবার কোনো আসন জেতেনি। 16 রাজ্যে একা লড়ে ভোটের হার কমেছে রাহুল গান্ধীর দলে। গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ 3 রাজ্যের 64টি আসনে কংগ্রেসের ঝুলিতে মাত্র 2টি আসন। উত্তরপ্রদেশের রাহুলদের সাফল্য অখিলেশ যাদবের হাত ধরে। তামিলনাড়ুতে কংগ্রেসের সাফল্য স্ট্যালিনের দাক্ষিণ্যে। তবে 10 বছর পরে 100 আসনে পা দেওয়ায় উজ্জীবিত রাহুল গান্ধীরা এবার লোকসভার সাংসদ পথে শপথ নিয়েছেন সংবিধান হাতে। যেন বলতে চেয়েছেন বিজেপি আরএসএস এর হাত থেকে বাঁচাতে হবে সংবিধানকে। নরেন্দ্র মোদী, অমিত শাহদের বুঝতে ভুল হয়নি, সভাপতি যেই হন কংগ্রেসের শেষ কথা বলে গান্ধী পরিবার। তাই এবারের লোকসভার প্রথম দিনেই জরুরি অবস্থার কথা তুলে নরেন্দ্র মোদী নিশানা করেছিলেন কংগ্রেসকে। जो लोग भारत की लोकतांत्रिक परंपराओं पे निष्ठा रखते हैं, उनके लिए 25 जून न भूलने वाला दिवस है। इमरजेंसी के ये 50 साल इस संकल्प के हैं कि हम गौरव के साथ हमारे संविधान की रक्षा करते हुए, भारत के लोकतंत्र लोकतांत्रिक परंपराओं की रक्षा करते हुए देशवासी संकल्प लेंगे कि भारत में फिर कभी कोई ऐसी हिम्मत नहीं करेगा जो 50 साल पहले की गई थी और लोकतंत्र पे काला धब्बा लगा दिया गया था। গোলকনাথ মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল সংবিধানের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করার অধিকার নেই সংসদের। 1971 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসে সংবিধান বদলের পুরো ক্ষমতা সংসদের হাতে বকলমে নিজের হাতে তুলে নিয়েছিলেন ইন্দিরা গান্ধী। দেশের শীর্ষ আদালতকে নিজের নিয়ন্ত্রণে রাখতে 1973 সালে 3 জনকে টপকে দেশের প্রধান বিচারপতি পদে বসিয়েছিলেন বিচারপতি এএন রায়কে। 71-এ ভোটে রায়বরেলি থেকে জিতেছিলেন ইন্দিরা গান্ধী, হারিয়েছিলেন রাজনারায়ণের মতো দাপুটে নেতাকে। রায়বরেলির ভোটে সরকারি ক্ষমতার অপব্যবহারের মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায় গিয়েছিল ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান ইন্দিরা। 1975 সালের 24শে জুন সুপ্রিম কোর্ট জানায় প্রধানমন্ত্রী পদে থাকতে পারলেও লোকসভায় ভোট দেওয়ার অধিকার পাবেন না ইন্দিরা গান্ধী। 25শে জুন মাঝরাতে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী। বন্ধ হয়ে যায় বিরোধীদের সভা সমাবেশ। গ্রেফতার করা হয়েছিল বিজয়রাজ সিন্ধিয়া থেকে শুরু করে জয়প্রকাশ নারায়ণ, মোরারজি দেশাই, চরণ সিং, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, জয়পুরের রানী গায়ত্রী দেবী সহ অজস্র নেতাকর্মীকে। কেড়ে নেওয়া হয়েছিল নাগরিকদের মৌলিক অধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা। বন্ধ হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার নির্বাচন। কর্মক্ষমতা বাড়ানোর নামে বাতিল করা হয় রবিবারের ছুটি। বন্ধ করে দেওয়া হয় বোনাস ও বেতন বৃদ্ধি। দেওয়া হয়েছিল খোলা হাতে কর্মী ছাঁটাইয়ের অধিকারও। সমস্ত সংবাদ মাধ্যমকে কার্যত বাজেয়াপ্ত করে মানুষের সমস্ত অধিকারকে স্তব্ধ করে দিয়েছিল কংগ্রেস, যারা আজকে গণতন্ত্রের কথা বলছে, সংবিধানকে হাতে করে নিয়ে ঘুরছে। সংবিধান পকেটে রাখবার কোনো জিনিস নয়, সংবিধান ভারত আত্মা। সংবিধান ভারতীয় জীবনের জীবনশৈলী। আজকে তাকে কালিমা লিপ্ত যদি কেউ করে থাকে তাহলে তার নাম ভারতের জাতীয় কংগ্রেস। কংগ্রেস যখন সংবিধান হাতে নিয়ে ঘুরছে, রাহুল গান্ধীরা বিজেপির হাতে সংবিধানের বিপন্নতার আওয়াজ তুলছেন, তখন সেই 25শে জুনকে মনে করিয়ে দিল তৃতীয় মোদী সরকার। 25শে জুন এখন থেকে সংবিধান হত্যা দিবস। এক্স হ্যান্ডেলে কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জরুরি অবস্থার সময় জন্ম হয়নি বিজেপির, তখন বাজপেয়ী আদবানিদের দলের নাম ছিল জনসংঘ। জরুরি অবস্থার সময় কংগ্রেস বিরোধী বহু দল একসঙ্গে মিলে তৈরি করেছিল জনতা পার্টি, তার মধ্যেই ছিল জনসংঘ। বিজেপির প্রতিষ্ঠা 1980 সালে, তবে কংগ্রেসের জরুরি অবস্থার শিকার অনেক দলই এখন আছে কংগ্রেসের জোট ইন্ডিয়ায়। জরুরি অবস্থার 50 বছরে এসে কি তাই জরুরি অবস্থার কালো দিনগুলোর স্মৃতিকে উস্কে দিল মোদী সরকার? এতে বিরোধীদের ঐক্যে চির ধরবে কিনা বলবে ভবিষ্যৎ। তবে কানে কানে যেন পৌঁছে গেল বার্তাটা,
সংবিধান রক্ষার কথা মানায় না কংগ্রেসের মুখে। ক্যালকাটা নিউজ।